হ্যালো এভরিওয়ান, আমার নাম রুনু ইয়াসমিন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আমরা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট এক্সপেক্টেড প্রশ্ন নিয়ে আলোচনা করি। অনেকগুলি ক্লাস অলরেডি হয়ে গেছে। আজকের ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখা যাক প্রথম প্রশ্নে কি বলা হয়েছে। লিমোনাইট কোন ধাতুর আকরিক? দেখো, লিমোনাইট কিন্তু লোহার আকরিক। তাহলে লোহার যে আকরিকগুলো রয়েছে সেগুলো কি কি আমাদের জানা দরকার। একটা হচ্ছে হেমেটাইট, ম্যাগনেটাইট, লিমোনাইট, সিডারাইট আর আয়রন পাইরাইট, যেটাকে বলা হয় FeS বা ফুলস গোল্ড বলা হয়, বা বোকাদের সোনা বলা হয়। কিন্তু এটা কারণ দেখতে এটা সোনার মতো, কিন্তু সোনা তো নয়, এটা হচ্ছে আয়রনের একটা আকরিক। তাহলে আয়রনের আকরিকগুলো কি? হেমাটাইট, যেটা সব থেকে মানে ভালো কোয়ালিটির আকরিক। হেমাটাইট, তারপরে ম্যাগনেটাইট, তারপরে লিমোনাইট, তারপরে সিডারাইট, তারপরে আয়রন পাইরাইট। তো সিকোয়েন্স অনুসারে দেওয়া হয় যে লিমোনাইট কততম আকরিক মানে শুদ্ধতার দিক থেকে, তাহলে সেটা কিন্তু তৃতীয়তম হয়ে যাবে। আর আয়রন পাইরাইটটাকে বলা হয় মানে ফুলস গোল্ড বা বোকাদের সোনা বলা হয়ে থাকে। এই যে লোহা কিন্তু অনেকগুলো স্টেটের মধ্যে আমরা পেয়ে থাকি। অনেকগুলো স্টেট মানে অনেকগুলো ইসের মধ্যে, যেমন Fe2+ হিসাবে পাই আমরা, তাহলে Fe3+, এরকম করে অনেকগুলো স্টেটে কিন্তু পেয়ে যাই। তবে আমাদের যে শরীরের মধ্যে আয়রনটা থাকে সেটা কিন্তু আমাদের Fe2+ হিসাবে থাকে মানব শরীরের মধ্যে থাকে। এটাকে বলা হয় ফেরাস, তারপর এটাকে বলা হয় ফেরিক, তারপরে ফেরাসোফেরিক, এরকম অনেকগুলো কিন্তু রয়েছে। এই যে লোহার মধ্যে যে রাস্টিং লাগে বা জং ধরে, হ্যাঁ, তো সেটাকে আমরা যে জং ধরে Fe2O3.H2O, এটাই হচ্ছে আমাদের লোহার মধ্যে জং লাগার যে সংকেত। এবার এই জং থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? হয় লোহাটাকে রং করে দিতে হবে, না হলে গ্যালভানাইজড করতে হবে। গ্যালভানাইজড কেন? কারণ গ্যালভানাইজেশন পদ্ধতিতে কি হয়, এটা মনে করো লোহা, এর উপরে কি হয়ে থাকে? জিঙ্ক এর আস্তরণ দেওয়া হয়, আর এই পদ্ধতিটাকে বলা হয় গ্যালভানাইজেশন। আসলে রাস্টিং যদি হয়, জং যদি হয়, তাহলে লোহাটি যেটা রয়েছে, লোহার তো শক্তি যেটা সেটা উইক হয়ে যাবে, কিন্তু এর যে ওয়েট রয়েছে, ওয়েটটা কিন্তু ইনক্রিজ হয়ে থাকে, আর এর কালারটা যেটা রয়েছে সেটা রেডিশ ব্রাউন হয়ে যায়, তাই তো, ব্রাউন হয়ে যায়। এবার কোন জলে মানে লোহার মধ্যে কোন জল দিলে সেটা হচ্ছে জং ধরে না বা সেখানে জং রাস্টিং হয় না, সেটা কিন্তু আমাদের ডিস্টিলড ওয়াটার, যার পিএইচ কত হয়ে থাকে? পিএইচ হয়ে থাকে তার 7, তার মানে নিউট্রাল, এই জন্য এখানে কিন্তু জং লাগে না। তাহলে এই জিনিসটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। তাছাড়া এই লোহাকে কিন্তু লোহা অনেক টাইপের হয়ে থাকে, যেমন পিট লোহা একটা থাকে, একটা রয়েছে আমাদের পিট লোহা, একটা রয়েছে আমাদের রড আয়রন, হ্যাঁ, রড আয়রন। আর রড আয়রনটা কিন্তু এটাই কিন্তু সব থেকে ভালো, এখানে জং লাগে না। তো পরীক্ষায় আসে যে কি একটা মিনার রয়েছে দিল্লিতে, ওই মিনারটা জং লাগেনি, কারণ সেখানে কোন লোহা দিয়ে তৈরি? তাহলে উত্তরটাতে কিন্তু ছিল রড আয়রন দিয়ে তৈরি, সেই জন্যই। তাছাড়া অপশনগুলোর মধ্যে যেমন রয়েছে জিঙ্ক কিন্তু মানব শরীরের কোথায় পাওয়া যায়? মানব শরীরের যে অশ্রু রয়েছে, ঘাম রয়েছে, সেখানে কিন্তু জিঙ্ক পাওয়া যায়, ঠিক আছে। তাছাড়া আমাদের যে ইনসুলিন হরমোন থাকে, ইনসুলিন যেটার জন্য আমাদের ডায়াবেটিক্স হয়, ডায়াবেটিক্স মেলিটাস, তো সেই ইনসুলিন হরমোনের মধ্যে জিঙ্কের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবার বাকি যে অপশনটাতে রয়েছে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়াম যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের আর্থ ক্রাস্টের মধ্যে সবচেয়ে বেশি যে এলিমেন্টটা পাওয়া যায় সেটা কিন্তু অ্যালুমিনিয়াম। এই অ্যালুমিনিয়াম থেকে আমাদের এরোপ্লেনের বডি বা এসির ওয়্যারগুলো বানানোর জন্য এই অ্যালুমিনিয়ামটা ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। তাছাড়া আমাদের যে রোল্ড গোল্ড বা যেটাকে সিটি গোল্ড বলে থাকি,
গোল, এটা বানানোর জন্য কি ব্যবহার করা হয়ে থাকে? কপার ব্যবহার করা হয় 95% আর অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয় 5%। আর যেহেতু কপার ব্যবহার করা হয় 95% আর কপার আমরা জানি কিছুদিন পরে কি হয়ে থাকে, গ্রিন কালারের হয়ে থাকে, তাই তো, কারণ ওখানে চ্যালকোপাইরাইটস থাকে। আর এই জন্য আমাদের সিটি গোল্ডের কোনো জিনিস কিছুদিন পরে সবুজ আকার ধারণ করে। প্রশ্নে বলা হয়েছে যে সালবাই সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? তাহলে সালবাই সন্ধি স্বাক্ষরিত হয়ে থাকে কিন্তু 1782 সালে। উত্তরটি হয়ে যাবে 1782। এবার এই যে সালবাই সন্ধি, এটা কার কার মধ্যে হয়? ইংল্যান্ডের মধ্যে, মানে অ্যাংলো মারাঠাদের মধ্যে হয়। আচ্ছা, এই যে অ্যাংলো মারাঠার যুদ্ধ রয়েছে, অ্যাংলো মারাঠা, তো অ্যাংলো মারাঠার কিন্তু 3টা যুদ্ধ হয়ে থাকে। এই অ্যাংলো মানে ইংল্যান্ড এবং মারাঠাদের মধ্যে 3টা যুদ্ধ হয়। তাহলে এটাকেই আমরা জানি প্রথম অ্যাংলো মারাঠার যুদ্ধ, দ্বিতীয় অ্যাংলো মারাঠার যুদ্ধ আর তৃতীয় অ্যাংলো মারাঠার যুদ্ধ। তো প্রথম অ্যাংলো মারাঠার যুদ্ধ কার সময়ে হয়েছিল? মাধব রাও দ্বিতীয় এর সময়ে হয়। মাধব রাও দ্বিতীয় এর সময়ে প্রথম কিন্তু অ্যাংলো মারাঠার যুদ্ধ হয়। সেটা কবে সালে? সেটা হয়ে থাকে আমাদের 1782 সাল। যেটাকে আমরা কি বলে থাকি সেটাই এই প্রশ্নে বলেছে সালবাইয়ের সন্ধি। তাহলে এই সন্ধিটাই কিন্তু আসলে আমাদের সালবাইয়ের সন্ধি, সালবাই এর সন্ধি, ঠিক আছে। এরপরে চলে আসবে দ্বিতীয় অ্যাংলো মারাঠার যুদ্ধ। এটা কার সময় হয়? বাজিরাও দ্বিতীয় এর সময়, যখন মারাঠা পেশোয়া ছিলেন বাজিরাও দ্বিতীয় এর সময়ে হয় দ্বিতীয় নাম্বার অ্যাংলো মারাঠার যুদ্ধ। আর এটার সাল হচ্ছে 1802 সালে। আর এই সন্ধিটা কি, মানে এই যুদ্ধটা কোন সন্ধির দ্বারা শেষ হয়ে থাকে? তার নাম হচ্ছে বেসিনের সন্ধির দ্বারা। হ্যাঁ, তার নাম বেসিনের সন্ধি। বেসিনের সন্ধি এর দ্বারা কিন্তু এই যুদ্ধটা সমাপ্ত হয়। তৃতীয় নাম্বার যে আমাদের অ্যাংলো মারাঠার যুদ্ধ হয় সেটাও কিন্তু বাজিরাও পেশোয়ার সময়ে হয়। বাজিরাও দ্বিতীয় এর সময়ে এই যুদ্ধটা হয়। তবে এই যুদ্ধটা সমাপ্ত হওয়ার জন্য যে প্যাক্ট সাইন করা হয়েছিল সেটার নাম কিন্তু পুনা সন্ধি। হ্যাঁ, পুনে সন্ধি। এবার পুনা প্যাক্ট কিন্তু আরেকটা রয়েছে যেটা আমরা মডার্ন হিস্ট্রিতে পড়ি, তাই তো, তো ওটা কিন্তু আলাদা। পুনা প্যাক্ট এটা হচ্ছে আমাদের অ্যাংলো মারাঠার সাথে যুক্ত। তাহলে এই 3টাই যুদ্ধই হয়েছিল অ্যাংলো মারাঠার যুদ্ধ। ঠিক তেমনই একটা রয়েছে অ্যাংলো ম্যাসুরের যুদ্ধ। তাহলে অ্যাংলো মারাঠা হয়ে গেল। এবার আমরা পড়ব হচ্ছে আমাদের অ্যাংলো ম্যাসুরের যুদ্ধ। হ্যাঁ, ম্যাসুর এর যুদ্ধ। তাহলে এই অ্যাংলো ম্যাসুরের কয়টা যুদ্ধ হয়েছিল? 4টা যুদ্ধ হয়। তাহলে প্রথম অ্যাংলো ম্যাসুরের যুদ্ধ সম্পর্কে জানবো, দ্বিতীয় অ্যাংলো ম্যাসুরের যুদ্ধ, তৃতীয় অ্যাংলো ম্যাসুরের যুদ্ধ আর চতুর্থ অ্যাংলো ম্যাসুরের যুদ্ধ। চতুর্থ অ্যাংলো ম্যাসুরের যুদ্ধ। তাহলে প্রথম অ্যাংলো ম্যাসুর মানে, অ্যাংলো মানে ইংল্যান্ড আর ম্যাসুর মানে ম্যাসুর যে সাম্রাজ্যটা ছিল যার সংস্থাপক ছিল হায়দার আলী, আর হায়দার আলীর ছেলে ছিলেন টিপু সুলতান। তো প্রথম যে 2টা যুদ্ধ হয় সেটা কিন্তু হায়দার আলীর সাথে হয়। হ্যাঁ, হায়দার আলীর সাথে হয়। এই যুদ্ধটাও কিন্তু আমাদের হায়দার আলী আর ইংরেজদের মধ্যে হয়। কিন্তু দ্বিতীয় নাম্বার আর তৃতীয় আর চতুর্থ যুদ্ধটা হায়দার আলীর ছেলে যে ছিলেন টিপু সুলতানের সাথে হয়। তাহলে কার সাথে হয়? টিপু সুলতান। চতুর্থ নাম্বার অ্যাংলো ম্যাসুরের যুদ্ধটাও কি হয়ে থাকে? টিপু সুলতানের সময়ে করা হয়, টিপু সুলতান। তাহলে প্রথম অ্যাংলো মারাঠার যুদ্ধ হায়দার আলী আর ইংরেজদের মধ্যে হয়। এক্ষেত্রে হায়দার আলী কিন্তু জিতে যান এবং ইংরেজ যে রয়েছে, ইংরেজরা কিন্তু এক্ষেত্রে বা ব্রিটিশরা কিন্তু হেরে যান, ঠিক আছে। তো এর ফলে একটা সন্ধি স্বাক্ষর করা হয়। দুজনের মধ্যে যুদ্ধ যখন বিরতির জন্য তো একটা সন্ধি স্বাক্ষর হয়। তো এখানে যে সন্ধিটা হয়েছিল তার নাম মাদ্রাসের সন্ধি। এটার নাম আমি লিখছি এখানে
মাদ্রাজের সন্ধির দ্বারা এই প্রথম অ্যাংলো ম্যাসুর যুদ্ধটার সমাপ্তি হয়। তারপরে চলে আসবে দ্বিতীয় অ্যাংলো ম্যাসুর যুদ্ধ, এটাও হায়দার আলীর সাথে এবং ইংরেজদের মধ্যে হয়, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে যে হায়দার আলী এই সময় কিন্তু হেরে যায়, শুধুমাত্রই হেরে যায় না, তাকে হত্যা করা হয়। হায়দার আলীকে কি করা হয়? হত্যা করা হয়। এবং ইংরেজরা যেটা রয়েছে না, ইংরেজরা কিন্তু এক্ষেত্রে জিতে যায়, ইংরেজরা জিতে যায় আর হায়দার আলীকে কিন্তু হত্যা করা হয়। তো এই সময়ে একটা সন্ধি স্বাক্ষর করা হয়, তো সেই সন্ধিটার নাম হচ্ছে ম্যাঙ্গলোরের সন্ধি। আমি এখানে লিখছি ম্যাঙ্গলোর, ম্যাঙ্গলোরের সন্ধি এক্ষেত্রে স্বাক্ষর করা হয়। কিন্তু টিপু সুলতানকে এক্ষেত্রে ইংরেজরা পরাস্ত করবে এবং তার যে সন্তান রয়েছে, সন্তান তার ছেলে মেয়েগুলোকে বন্দি করে নিয়ে যায় এই তৃতীয় অ্যাংলো ম্যাসুরের যুদ্ধে, এবং তাদের সাথে একটা সন্ধি স্বাক্ষর হয়, তার নাম শ্রীরঙ্গপত্তমের সন্ধি। শ্রীরঙ্গপত্তনমের সন্ধি স্বাক্ষরিত হয়ে থাকে, ভীষণ গুরুত্বপূর্ণ। আর চতুর্থ অ্যাংলো ম্যাসুরের যুদ্ধে টিপু সুলতানকে একবারেই হত্যা করে দেওয়া হয়, ঠিক আছে, এবং এই যে ম্যাসুর সাম্রাজ্যটা সম্পূর্ণ ইংরেজদের অধীনে চলে যায়। তাহলে এক্ষেত্রে যেহেতু ওরা ক্যাপচার করেই নেয়, তাহলে এক্ষেত্রে কার সাথে আর সন্ধি করবে? সুতরাং এক্ষেত্রে কোনো সন্ধি হয় না। তাহলে এটা আমরা দেখলাম অ্যাংলো মারাঠার যুদ্ধ যেটা 3টা, অ্যাংলো ম্যাসুরের যুদ্ধ যেটা 4টা ছিল, এবং তার সাথে যুক্ত যে কোন কোন রাজা এবং তার যে সন্ধিগুলো কত সালে হয়েছিল সেগুলো নিয়ে আলোচনা করলাম, যেটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। এবার পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নে বলা হয়েছে রাইয়াত ওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন? আসলে এই রাইয়াত ওয়ারি সিস্টেমটা হচ্ছে এক ধরনের কি ট্যাক্স সিস্টেম, কৃষি কর যেটা হয়ে থাকে। তো আমাদের ভারতে তো বিভিন্ন ধরনের কৃষি কর রয়েছে, যেমন চিরস্থায়ী বন্দোবস্ত, এক্ষেত্রে লিখছি আমি চিরস্থায়ী বন্দোবস্ত বা যেটাকে আমরা বলি পার্মানেন্ট সেটেলমেন্ট। 1793 সালে এটা করা হয়। 1793 সালে লর্ড কর্নওয়ালিস কিন্তু এই চিরস্থায়ী বন্দোবস্তটা করেছিলেন। তবে এটা কোথায়? এটা কিন্তু বাঙ্গালে করেছিল, হ্যাঁ, বাঙ্গাল, বা তখন বাঙ্গাল বলতে আমরা ওড়িশা এবং বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের সংযুক্ত যে অঞ্চলটিকে বলতাম। তো এই বাঙ্গালটাকে তখন চিরস্থায়ী বন্দোবস্ত করা হয়েছিল। এবার আরেকটা রয়েছে রাইয়াত ওয়ারি বন্দোবস্ত। রাইয়াত মানে কি? রাইয়াত মানেই হচ্ছে কৃষক। তার মানে এক্ষেত্রে কোনো জমিনদারের সাথে কোনো ধরনের চুক্তি হবে না, ডাইরেক্ট কৃষকদের সাথে চুক্তি করা হবে, ঠিক আছে। তাহলে এই রাইয়াত ওয়ারি সিস্টেমটা কোথাকার ছিল? রাইয়াত ওয়ারি সিস্টেমটা ছিল সাউথ ইন্ডিয়ার মধ্যে এই বন্দোবস্তটা ছিল। তবে এই সিস্টেম বা রাইয়াত ওয়ারি বন্দোবস্তটা কে চালু করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ, তার নাম হচ্ছে টমাস মুনরো এটা করেছিলেন। আরেকটা রয়েছে মাহলওয়ারি সিস্টেম। আর এই মাহলওয়ারি সিস্টেমটা কোথায় রয়েছে? এটা কিন্তু উত্তর ভারত বা নর্থ ইন্ডিয়ার মধ্যে প্রচলিত একটি ব্যবস্থা, যেটা মাহলওয়ারি বলা হয়। এক্ষেত্রে পুরো মহল বা পুরো গ্রামের উপরেই ট্যাক্সটা নেওয়া হতো, কোনো ইন্ডিভিজুয়ালভাবে নেওয়া হতো না। তাহলে এই মাহলওয়ারি সিস্টেমটা কে নিয়ে এসেছিলেন? ম্যাকেনজি, ঠিক আছে। তো এটা তো গেল মোস্ট কমন আমাদের সেটেলমেন্ট সিস্টেমগুলো, কিন্তু আরও কিছু রয়েছে যেগুলো সম্পর্কে খুব একটা চর্চা করা হয় না, কিন্তু এগুলো অনেক পরীক্ষায় আসে। যেমন ট্যাক্স, এটা কিন্তু কি করা হয়? এই চথ ট্যাক্সটা মারাঠারা নিত, হ্যাঁ, মারাঠা যখন সাম্রাজ্য হয় তো মারাঠারা কিন্তু এই চথ ট্যাক্সটা নিত, যেটা চথ মানে হচ্ছে 1/4 বা আমরা বলতে পারি 25% এখানে ট্যাক্স নেওয়ার ব্যবস্থা ছিল, ভীষণ গুরুত্বপূর্ণ। এবার স্বদেশমুখী একটা ট্যাক্সের নাম। এই স্বদেশমুখী ট্যাক্সটাও মারাঠা যে পেশোয়ারা তারা নিত। এখানে 10% করে কিন্তু কর নেওয়া হতো। রিসেন্ট পরীক্ষায় এসেছিল এই যে চথ ট্যাক্সটা রয়েছে কত পার্সেন্ট এখানে ট্যাক্স নেওয়া হতো, তো সেটা কিন্তু 25%। এই দুটাই কিন্তু কি করতো? মারাঠা পেশোয়ারাই নিত। তাছাড়া যেটা রয়ে থাকে আমাদের
জাপ্তি প্রণালী, হ্যাঁ জাপ্তি প্রণালী একটা রয়েছে, এইটা প্রণালী আবিষ্কার করেছিলেন আকবর এর সময়কালে। এক্ষেত্রে কি করা হতো, যার জমি যতটা তার কাছে ততটাই ট্যাক্স নেওয়া হতো, সেই জমিতে তারা চাষ করুক আর নাই করুক। তো এটাকেই বলা হয় জাপ্তি প্রণালী, যেটা জমির যে পরিমাণ সেই জমির পরিমাণের উপরে কিন্তু এই ট্যাক্সটা নেওয়া হতো। কিন্তু এটা তো ঠিক নয়। তো তারপরে চলে আসলো আমাদের কানকুত প্রণালী। কানকুত প্রণালী এগুলো পরীক্ষায় আসে কিন্তু। তা এই কানকুত প্রণালীটাও সম্রাট আকবর সময়ে এটা নিয়ে আসা হয়, যেখানে কি হয় যে জমির জরিপের ভিত্তিতে নয়, জমিতে কতগুলো ফসল উৎপন্ন হলো তার ভিত্তিতে ট্যাক্সটা নেওয়া শুরু করলো। তাহলে এটা হচ্ছে আমাদের ফসলের ভিত্তিতে, ফসলের ভিত্তিতে কিন্তু এই ট্যাক্সটা নেওয়া শুরু হয়। ঠিক তেমনি আরেকটা রয়েছে, সেটা হচ্ছে 10 শালা প্রণালী বা 10 শালা সিস্টেম। এটাও কিন্তু আকবরের দরবারে ছিল, কিন্তু এটা আবিষ্কার করেছিলেন ফাইন্যান্স মিনিস্টার, মানে আকবরের ফাইন্যান্স মিনিস্টার যে ছিলেন টোডরমল। হ্যাঁ টোডরমল এক্ষেত্রে তিনি কি করেছিলেন, 10 বছরের যে এভারেজ প্রোডাকশনটা হবে সেই প্রোডাকশনের উপর ভিত্তি করেই ট্যাক্স একটা নেওয়া হতো। তাহলে এই তিনটা ব্যবস্থাটাই কি ছিল, সম্রাট আকবরের সময়ে এই তিনটা ব্যবস্থা কিন্তু ছিল। আরেকটা রয়েছে, সেটা আমি এখানে লিখছি খুনস এবং খারাস। একটা রয়েছে খারাস নামে একটা ট্যাক্স রয়েছে। এই ট্যাক্সটা কাদের কাছ থেকে নেওয়া হতো, খারাস হচ্ছে ওই যে সৈন্যরা রয়েছে, সৈনিকরা যে লুণ্ঠিত করত সম্পদগুলো, লুণ্ঠিত সম্পদের উপরে যে ট্যাক্সটা নেওয়া হতো সেই ট্যাক্সটাকে বলা হয়ে থাকে খারাস ট্যাক্স। এখানে তাহলে রায়তওয়ারি বন্দোবস্ত কে চালু করেছিলেন, এটা হয়ে যাবে টমাস মুনরো, 1 নাম্বার অপশনে যেটা লেখা রয়েছে। পরের প্রশ্নে বলেছে নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কে দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন সভায় একজন বিখ্যাত স্থাপত্যকর ছিলেন। ভীষণ গুরুত্বপূর্ণ, উত্তরটি আমি বলে দিচ্ছি, উত্তরটি হবে শম্ভু। তো এই যে আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত, তার সময়ে কিন্তু নবরত্ন ছিল। তো ওই যে 9th জুয়েলগুলো রয়েছে নবরত্ন, তারা কোন ফিল্ডের সাথে যুক্ত সেটা আমাদের জানতে হবে। তাহলে আমি প্রথমে লিখছি এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। হ্যাঁ, আর এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত যেটা কি নামে পরিচিত, শকারি নামে পরিচিত, কারণ তিনি শকদের পরাজিত করেছিলেন। তাছাড়া তিনি বিক্রমাদিত্য নামেও কিন্তু পরিচিত ছিলেন। চন্দ্রগুপ্ত এর দরবারে নবরত্ন, এবার 9th জুয়েল নবরত্ন। তবে এই নবরত্নগুলোর নাম এবং তাদের ফিল্ডগুলো আমি এখন লেখাচ্ছি। এই নবরত্ন সিস্টেমটাই পরবর্তীকালে আকবরের সময়ে আনা হয়েছিল, যেখানেও কিন্তু 9 জন নবরত্ন ছিলেন। তাহলে এই নবরত্নগুলোর মধ্যে 1 নাম্বারটা হয়ে থাকবে শম্ভু, যেটা প্রশ্নের মধ্যে রয়েছে। তিনি কিন্তু ছিলেন আর্কিটেক্ট বা স্থাপত্য শিল্পী। হ্যাঁ, স্থাপত্য শিল্পী ছিলেন আমাদের শঙ্কু। তাছাড়া বেতাল ভট্টু, হ্যাঁ বেতাল ভট্টু কি ছিলেন, তিনি জাদুঘর ছিলেন। হ্যাঁ, ঠিক তেমনি বড় রুচি, আর এই বড় রুচির খুব রুচি ছিল ব্যাকরণের উপর, অর্থাৎ তিনি ব্যাকরণ সম্পর্কে জানকার ছিলেন। বরাহ মিহির কিন্তু তিনি ছিলেন, তিনি সাহিত্যিক ছিলেন বরাহ মিহির। তারপরে যেটা রয়েছে অমর সিং, তিনি কিন্তু একটা গ্রন্থ লিখেছেন বিখ্যাত, সেটার নাম হচ্ছে অমর কোষ তিনি লিখেছিলেন। ধনন্তরী এক্ষেত্রে ছিলেন চিকিৎসক ছিলেন ধনন্তরী। মহাকবি কালিদাসও কিন্তু এই সময়ে ছিলেন। এই কালিদাস কি করতেন, তিনি তো কবি ছিলেন তাই না, তিনি সাহিত্য রচনা করতেন এই কালিদাস। আর্যভট্ট তিনি যেটা শূন্য আবিষ্কার করেছিলেন, অর্থাৎ তিনি ছিলেন গণিতজ্ঞ। হ্যাঁ, আর একজন ছিলেন ছাপক, আর এই ছাপক জ্যোতিষ এর সাথে কিন্তু যুক্ত ছিলেন। তাহলে এই কয়টা ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে থাকা নবরত্ন আর তাদের সাথে যুক্ত ফিল্ড। যেমন তাহলে কি বললাম, শম্ভু ছিলেন
স্থাপত্য শিল্পা বেতাল ভট্ট, তিনি জাদুকর ছিলেন, বড় তার রুচি ছিল ব্যাকরণে। আর বরাহ মিহির, তিনি সাহিত্যিক ছিলেন, তাছাড়া তিনি অ্যাস্ট্রোনমি সম্পর্কে স্টাডি করতেন, অ্যাস্ট্রোনমি। হ্যাঁ, আর তার লেখা বিখ্যাত যে দুটো গ্রন্থ রয়েছে, একটা পঞ্চসিদ্ধান্তিকা, এখানে লিখছি আমি, পঞ্চসিদ্ধান্তিকা। এই গ্রন্থটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বরাহ মিহিরের। অমর সিং লিখেছিলেন অমর কোষ। ধনন্তরী একজন চিকিৎসক ছিলেন, কালিদাস তো বিখ্যাত সাহিত্যিক কবি, এবং আর্যভট্ট গণিতজ্ঞ ছিলেন, এবং ছাপক ছিলেন একজন জ্যোতিষ্ক, যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন ছিলেন। পরীক্ষায় আসে যে কালিদাস কার দরবারে নবরত্ন ছিলেন, তাহলে হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে। তাহলে এই যে এগুলো নবরত্ন হলো, তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানার আছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্পর্কে। এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত এর ছেলের নামটাই হচ্ছে কুমারগুপ্ত। হ্যাঁ, কুমারগুপ্ত। আর এই কুমারগুপ্ত কি আবিষ্কার করেছিলেন? 5ম সেঞ্চুরিতে, 5th সেঞ্চুরিতে আবিষ্কার করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়, যেটা পৃথিবীর মধ্যে ফার্স্ট বিশ্ববিদ্যালয় যেখানে হস্টেল সিস্টেম ছিল। তো এই নালন্দা বিশ্ববিদ্যালয় কত সালে তৈরি করা হয়? 5ম সেঞ্চুরিতে করা হয়। এখানে কোন ধর্মের শিক্ষা দিত? এটা কিন্তু আমাদের বৌদ্ধ ধর্মের শিক্ষা দেওয়া হতো। বৌদ্ধ ধর্মের কোন শাখার? হিনজান মহাযানের মধ্যে মহাযান শাখার কিন্তু শিক্ষা দেওয়া হতো। বেশিরভাগই সাধারণত মহাযান শাখারই শিক্ষা দেওয়া হয়। যারা মূর্তি পূজা মানে বৌদ্ধ ধর্মের মধ্যে, তাদেরকেই মহাযান বলে। হিনজান মানে তারা মূর্তি পূজা মানে না। তাহলে এই তো গেল আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্ন। এবার আকবরের নবরত্নগুলো আমরা একবারেই দেখে নেব। আকবরের যে নবরত্ন ছিল তার দরবারে একটা ছিল বীরবল। বীরবল কি করেছিল? বীরবলের সময় কাশ্মীরের যুদ্ধ হয়, এবং কাশ্মীরের যুদ্ধে কিন্তু তিনি বীরের মতন যুদ্ধ করে মারা যান বা শহীদ হন কিন্তু এই বীরবলের আসল নাম কি? সেটার নাম হচ্ছে মহেশ দাস ছিলেন বীরবলের আসল নাম। তারপরে হচ্ছে তানসেন বা তার আসল নাম রামতনু পাণ্ডে। তিনি কোথাকার ছিলেন? গোয়ালিয়র, মধ্যপ্রদেশের। গোয়ালিয়র এটা কোথায় অবস্থান করেছে? মধ্যপ্রদেশে। তিনি কি ছিলেন? গায়ক ছিলেন বা মিউজিশিয়ান ছিলেন। তাছাড়া ছিলেন হাকিম ও হুকাম। এই দুজন কি ছিল? হুকাম। আর এই দুজন কিন্তু ছিলেন কমিডিয়ান। আরেকজন ছিলেন মুল্লা দো পিয়াজো। তিনি খাওয়ার সময় সবসময় 2টা করে পেঁয়াজ খেতেন বলে তাকে দো পিয়াজো বলা হতো। তো তিনি কি ছিলেন? তিনি ছিলেন কুক বা আকবরের রাঁধুনি। তারপরে যেটা ছিলেন আবুল ফজল তিনি কি ছিলেন? তিনি তো অনুবাদ বিভাগের সাথে যুক্ত ছিলেন, কিন্তু এই আকবর ফজলই হচ্ছে আকবর নামা লিখেছিলেন, অর্থাৎ আকবরের যে বায়োগ্রাফি সেটা লিখেছিলেন আবুল ফজল। আর এই আবুল ফজল আরেকটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সেটা হচ্ছে, তাহলে আবুল ফজল ছিল আকবরের প্রবর্তিত দিন-ই-ইলাহি। হ্যাঁ, আমি এখানে লিখছি দিন-ই-ইলাহি, এই ধর্মের কিন্তু গুরু ছিলেন আবুল ফজল। যদিও পরবর্তীকালে বীর সিং বুন্দেলা এই আবুল ফজলকে কিন্তু হত্যা করে, যেগুলো আমরা আগের প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি, তাই তো। আর একজন ছিলেন ফেইজি কিন্তু এটা, তিনি কি ছিলেন? অনুবাদ বিভাগের সাথে যুক্ত ছিলেন। আর এই ফেইজির জন্যই তো অনেক কিছুই অনুবাদ করা হয়েছিল, যেমন নাল এবং দমন্তী নামক পুস্তকটি অনুবাদ করা হয়েছিল। ঠিক তেমনি মহাভারত আর রামায়ণ এগুলোর অনুবাদ করা হয়েছিল না ফেইজি এর সময়। যদি বলা হয় যে গীতা অনুবাদ এবং উপনিষদ এই দুটির অনুবাদ কার সময় হয়, তাহলে কিন্তু যাকে আমরা লৌহ আকবর নামে জানি বা দারাশিকো, সেই দারাশিকোর সময়ে কিন্তু এটা অনুবাদ করা হয়ে থাকে। তাহলে এই কয়জন ছিলেন বিখ্যাত আকবরের দরবারে কিন্তু। তাছাড়া আরেকজন যেটা ছিলেন
মানসিং। মানসিং, এই মানসিং কে ছিলেন? এটা আকবরের সময়ে যে জাগিরদার ছিলেন, তো সব থেকে বেশি কিন্তু মনসবদার তার সময়ে ছিল। মনসবদার প্রথা তো আকবরই চালিয়েছিল, তো সব থেকে বেশি মনসবদার কিন্তু মানসিংয়েরই ছিলেন। আর মানসিংয়ের নেতৃত্বেই সব থেকে বেশি যুদ্ধ আকবর জিতেছিলেন, কারণ ব্যারাম খাঁ তো বেশি দিন ছিলেন না। 1960 সালে তিনি কিন্তু মারা যান ব্যারাম খাঁ। তো তারপরে যতগুলো যুদ্ধ জিতেছিল সব থেকে বেশি সাহায্য করেছিল মানসিং। ঠিক আছে, তাহলে এই কজনের নাম কিন্তু আকবরের সাথে আমাদের জানতে হবে। এর পরের প্রশ্নটা আমরা দেখে নেব। বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের সম্রাট অশোকের শিলালিপিগুলি কোন ভাষায় লেখা রয়েছে? উত্তর পশ্চিম দিকে কি রয়েছে? পাকিস্তান, অর্থাৎ এখানে পাকিস্তানের কথাই বলেছে, তো এটা হবে খরষ্টি লিপি। ঠিক আছে, তাহলে এই যে সম্রাট অশোক, তার যে ইনস্ক্রিপশন বা শিলালেখগুলো রয়েছে, শিলালেখগুলো বা ইনস্ক্রিপশন অফ আকবর অশোকের যে ইনস্ক্রিপশনগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ভাষায় লেখা রয়েছে। সবার প্রথম তো জানতে হবে যে তিনি সবার প্রথম শিলালেখ লেখা এর ব্যবস্থাটা করেছিলেন, মানে চালু করেছিলেন। তো এই অশোক কার কাছ থেকে এটা শিখেছিলেন? এটা কিন্তু হাকমানি বংশের যে শাসক ছিলেন, হাকমানি বংশের ডেরিয়াস নামে একজন শাসক ছিলেন। তো তিনি যখন ভারতে এসেছিলেন তার কাছ থেকে তিনি শিলালেখ লেখা বা ইডিক্ট লেখা শুরু করেছিলেন। এই অশোক কিন্তু বিভিন্ন ভাষায় শিলালেখ লিখেছেন। সব থেকে বেশি ভাষা যে শিলালেখগুলো লিখেছিলেন সেটা হচ্ছে আমাদের ব্রাহ্মী ভাষায় কিন্তু কি ছিলেন? সর্বাধিক তিনি লিখেছিলেন। তারপরে এই খরষ্টি লিপিতেও তিনি লিখেছিলেন। আর এই খরষ্টি লিপিটাতে কোথায়? সেটা হচ্ছে পাকিস্তানে যে যতগুলো তিনি লিখেছিলেন অভিলেখ, সেগুলো সব খরষ্টি ভাষায়। তো পাকিস্তান না বলে এখানে বলেছে উত্তর পশ্চিম, তো ভারতের উত্তর পশ্চিমে তো পাকিস্তানি রয়েছে। তাছাড়া আরমাইড ভাষায় তিনি লিখেছিলেন। এই আরমাইড ভাষাটা কোথাকার? সেটা হচ্ছে আফগানিস্তানের ভাষা হচ্ছে, মানে লিপি যেটা লিখেছিলেন তিনি সেটা হচ্ছে আরমাইড। হ্যাঁ, তাহলে যদিও আফগানিস্তানের ভাষা কি? আফগানিস্তানের ভাষা হচ্ছে আমাদের পোস্তো আর দারি, তাই তো? তো আরমাইড ভাষায় যে লিপিটা লিখেছিলেন আফগানিস্তানি। তাহলে এই তিনটা ভাষায় কিন্তু অশোক তার ইনস্ক্রিপশন লিখেছেন। আরেকটা লিপি রয়েছে, যদিও সেটা অশোকের সাথে যুক্ত নয়, তবু আমি লিখাচ্ছি। সেই লিপিটার নাম হচ্ছে সারেকুমা অভিলেখ। সারেকুমা এই যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, এটা কি ভাষায় লেখা হতো? এটা কিন্তু আমাদের দুটি ভাষায় লেখা হতো, যেমন হচ্ছে আরবি এবং হিন্দি। তো এই জন্য এটাকে সারেকুমা অভিলেখটা আমাদের জানতে হয়। তো বাকি হচ্ছে এই তিনটা। যাই হোক, অশোকের যে ইনস্ক্রিপশনটা সবার প্রথমে কে আবিষ্কার করেছিলেন, মানে সবার প্রথমে কে খোঁজ পেয়েছিলেন? সবার প্রথমে খোঁজ পেয়েছিলেন হচ্ছে, তার নাম ফিলেন্স। কিন্তু তিনি সেটা সাকসেসফুলভাবে পড়তে পারেননি। যদি বলে সবার প্রথমে সেটা আবিষ্কার কে করেন, মানে কে ওটা পড়তে পারেন, পাঠোদ্ধায় করেন সবার প্রথমে জেমস প্রিন্সেপ। হ্যাঁ, জেমস প্রিন্সেপ। তো এই জন্য প্রিন্সেপের নামটাই আমরা বেশি করে জানি, কারণ তিনি সেটা সাকসেসফুলিভাবে রিড করতে পেরেছিলেন। তো এই যে অশোকের ইনস্ক্রিপশন তো হলো, এবার বাকি আরও কিছু ইনস্ক্রিপশন রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো আমরা এখন দেখে নেব। যেমন একটা ইনস্ক্রিপশন আমরা জানি এহোল অভিলেখটা কোথাকার? এহোল অভিলেখটা আমরা কর্ণাটক রাজ্যে পাই, কর্ণাটকা রাজ্যের মধ্যে পাই। তাহলে এই এহোল অভিলেখ কার সম্পর্কে লেখা রয়েছে? এই চালুক্য বংশের যে প্রতাপী রাজা ছিলেন পুলকেশী দ্বিতীয়। হ্যাঁ, পুলকেশী দ্বিতীয় আর হর্ষবর্ধনের যে যুদ্ধটা হয়, হর্ষবর্ধনের সাথে যুদ্ধ হয়, এক্ষেত্রে হর্ষবর্ধন হেরে যায়, পুলকেশী দ্বিতীয় জিতে যায়। আর এই ঘটনাটি লেখা রয়েছে এহোল অভিলেখের মধ্যে, ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এই অভিলেখটা লিখেছিলেন কে? রবিকীর্তি। হ্যাঁ, রবিকীর্তি একজন কিন্তু জৈন সম্প্রদায় এর মানুষ ছিলেন। তাহলে বলবে পুলকেশী দ্বিতীয় দরবারে কোন অভিলেখ লেখা
ভাষার মানুষ ছিলেন রবি কীর্তি, মানে পুলকেশী দ্বিতীয়ের সাথে যুক্ত রবি কীর্তি। ঠিক আছে, একটা যেটা রয়েছে এরাম অভিলেখ, এরাম অভিলেখ। আর এই এরাম অভিলেখটা যেটা রয়েছে সেখান থেকে আমরা সতী প্রথা, সতীদাহ প্রথার যে আমরা বিবরণটা আমরা পেয়ে যাই এরান অভিলেখে। আর এই এরান অভিলেখ যেটা রয়েছে সেটা কি ভাষায় লেখা রয়েছে? সংস্কৃত ভাষায় লেখা রয়েছে এই এরান অভিলেখ, যেখানে ভানুগুপ্ত রাজা আর বুদ্ধগুপ্ত, হ্যাঁ বুদ্ধগুপ্ত, এই দুইজন রাজার চর্চা রয়েছে। তো যদিও সব থেকে বেশি চর্চা ভানুগুপ্তরই রয়েছে, তবু বুদ্ধগুপ্তের সম্পর্কেও আমরা এরান অভিলেখ থেকে কিন্তু জানতে পারি। আরেকটি রয়েছে প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তিও বলা হয়, বা প্রয়াগ প্রশস্তিও বলা হয়, প্রয়াগ প্রশস্তি। এটা কার লেখা? এটা হচ্ছে হরিসেনের লেখা। এক্ষেত্রে কোন রাজার সম্পর্কে জানতে পারি? সমুদ্রগুপ্ত সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি এই প্রয়াগ প্রশস্তি থেকেই। ঠিক আছে, এই প্রয়াগ প্রশস্তিতে হরিসেন সমুদ্রগুপ্ত সম্পর্কে কয়টি পংক্তি করেছিলেন? 33টি পংক্তিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে কিন্তু লেখা হয়েছিল। তাহলে এই কতগুলো কিন্তু অভিলেখ ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর পরের প্রশ্নে চলে যাব। বলেছে কোন যুগের মানুষেরা প্রথম কৃষিকাজ শুরু করেন? কৃষিকাজ শুরু হয়, তার মানে স্থায়ী জীবন শুরু হয় কবে? নব্যপ্রস্তর যুগে। আমরা জানি প্রস্তর যুগটাকে আমরা কি করতে পারি? তিনটি ভাগে ভাগ করতে পারি: প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ। প্রাচীন প্রস্তর যুগ যেটা সব থেকে প্রাচীন ছিল, সেটা সব থেকে বেশি টাইম জুড়ে ছিল বা লং টেনিউর জুড়ে ছিল। আর নব্যপ্রস্তর যুগ যেটা, সেখানে মানুষেরা কি করেছিল? আমি এখানে লিখছি নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগের মানুষেরা কি করেছিল? তারা হচ্ছে আগুনের আবিষ্কার করেছিল না, আগুনের ব্যবহার করেছিল। কারণ আগুনের আবিষ্কার তো মধ্যপ্রস্তর যুগেই হয়ে গেছিল, আগুন তারা আবিষ্কার করে ফেলেছিল, কিন্তু আগুনটাকে যে ব্যবহার করবে সেটা নব্যপ্রস্তর যুগে শুরু হয়। আর এই নব্যপ্রস্তর যুগের যে মানুষগুলোটাকেই তো আমরা হোমোসেপিয়েন্স বলে থাকি, তাই না? হোমোসেপিয়েন্স বলে থাকি। আর এই নব্যপ্রস্তর যুগের মানুষেরাই কৃষিকাজ শুরু করে আর স্থায়ী জীবন শুরু করে থাকে। স্থায়ী জীবন শুরু হয়। মানুষের যে সবার প্রথম পোষ মানে সেটা কে? সেটা হচ্ছে আমাদের কুকুর প্রাণীটা সবার প্রথম পোষ মানে। আর যে আমাদের ঘোড়া প্রাণীটার কিন্তু খোঁজ আমরা পাইনি সিন্ধু সভ্যতার মধ্যে। ঠিক আছে, আর মগধ সাম্রাজ্যটা হাতির জন্য বিখ্যাত ছিল। এই প্রশ্নগুলো হয়ে থাকে। এবার এই যে নব্যপ্রস্তর যুগে কৃষিকাজ বললাম, তো কৃষিকাজের মধ্যে যদি বলে সবার প্রথমে জব চাষে কোথায় শুরু হয়, সেটা হচ্ছে ইরানে চালু হয়। সবার প্রথম ধান চাষটা কোথায় চালু হয়ে থাকে? সবার প্রথম ধান চাষ উত্তরপ্রদেশের লথুরা দেহ নামক জায়গায় 8000 BC আগে কিন্তু এটা ধান চাষের প্রমাণ পাওয়া যায়। ঠিক তেমনি গম চাষের শুরু সবার প্রথম কোথায় হয়? সেটা হচ্ছে মেহেরগড়। মেহেরগড়টা বর্তমানে কোথায় অবস্থান করেছে? পাকিস্তানের মধ্যে অবস্থান করেছে, বোলান গিরিপথের পাশে। হ্যাঁ, বোলান গিরিপথের পাশে অবস্থান করেছে। এটাই হচ্ছে গম চাষে প্রথম কিন্তু আবিষ্কার করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, বা এটাকে আমরা বলে থাকি চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক এজ বলা হয়ে থাকে কোনটাকে? সিন্ধু সভ্যতাটিকে। এবার চ্যালকো মানে তো আমরা চ্যালকোপাইরাইটস হচ্ছে কি তামা বা কপারের তো একটা ভাগ, মানে আকরিক। তো চ্যালকোপাইরাইট মানে চ্যালকো মানে তামা, আর লিথিক মানে পাথর, মানে তাম্রপ্রস্তরের যুগটাকেই আমরা সায়েন্টিফিক ওয়েতে বলি চ্যালকোলিথিক এজ। এবার প্রথম কোন লেখক কবিতা রচনার ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেছিলেন? সেটা আমরা জানি আমির খসরু। এই আমির খসরু সবার প্রথমে কি করেছিলেন? তিনি উর্দু ভাষায় কিন্তু কবিতা লিখতেন।
কবিতা লেখা শুরু করেছিলেন। তাকেই বলা হয় তোতা পাখি বা প্যারট অফ ইন্ডিয়া, ভারতের তোতা পাখি বলা হয়ে থাকে। এই আমাদের যে কাওয়ালি রয়েছে, কাওয়ালির ফাদার কাকে বলা হয়? আমির খসরুকে। ভীষণ গুরুত্বপূর্ণ, ফাদার অফ কাবালি। কাবালি এটা হচ্ছে এক টাইপের গানের টাইপ, যেটা কথা বলার মধ্যে কিন্তু এটা করায়, শায়রি টাইপের। তো এই ফাদার অফ কাবালি বলা হয় আমির খসরুকে, আমির খসরু। আর এই আমির খসরু কার শিষ্য ছিলেন? কার শিষ্য ছিলেন তিনি? তিনি নিজামুদ্দিন আউলিয়া, নিজামুদ্দিন আউলিয়া এর শিষ্য ছিলেন। আর এই আমির খসরু আর নিজামুদ্দিন আউলিয়া দুজনের কবর কোথায় রয়েছে বা টম্ব রয়েছে কোথায়? সেটা দিল্লিতে রয়েছে কিন্তু। আর এই আমির খসরু কার দরবারে ছিলেন? তিনি কিন্তু বলবন থেকে মোহাম্মদ বিন তুগলক এর দরবার পর্যন্ত আমির খসরু ছিলেন, যাকে প্যারট অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। আরেকটি জিনিস আমির খসরু সম্পর্কে জানতে হবে যে তার লেখা যে মানে দুটি গল্প রয়েছে, একটা নাম নুহু সিপিয়েন্স আর লায়লা মজনু। এই দুটা কার লেখা? এটা হচ্ছে আমির খসরু এর লেখা। আমির খসরুর লেখা। তাহলে কি কি? এটা নুহু সিপিয়েন্স আর হচ্ছে আমাদের লায়লা মজনু। গুলরেখ নামে কে? গুলরেখ নামে, এটা একটা ছদ্মনাম। এই নামে কে কবিতা লিখতেন? সেটা সিকান্দার লোদি। হ্যাঁ, সিকান্দার লোদি বংশের তিনি ছিলেন, সিকান্দার লোদি। তিনি গুলরেখ নামে কবিতা লিখতেন। হ্যাঁ, আর এই সিকান্দার লোদি তো আগ্রা শহরটি স্থাপন করেছিলেন। সিকান্দার লোদি 1504 সালে আগ্রা শহরটি স্থাপন করেন এবং 1506 সালে আগ্রা শহরের মধ্যে কি করতেন? তিনি ক্যাপিটালটা শিফট করলেন, তার রাজধানীটা নিয়ে আসলেন আমাদের সেকেন্দার লোদি। তিনি হচ্ছে গজ এ সিকান্দারি আবিষ্কার করেছিলেন। গজ এ সিকান্দারি এটা হচ্ছে একটা মেজারমেন্ট করার একক, যেটা আমরা গজ বলি। তো গজ এ সিকান্দারি তিনি আবিষ্কার করেছিলেন, সিকান্দার লোদি। আর আরেকটা, আমরা যে বর্তমানে কয়েনগুলো পাই, সেই কয়েনগুলো কার দেওয়া? এটা কিন্তু শেরশাহ দেওয়া। শেরশাহ যে কয়েনগুলো রয়েছে তার অনুকরণে তৈরি করা। তাহলে আজকে এতটুকুই পর্যন্ত। নেক্সট ক্লাসে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই জানাবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।